আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে, সঙ্গে আছি আমি নাহিদ জামান সোমা। শুরুতেই পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি, 14 জনের মৃত্যু। ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর। জঙ্গি সন্ত্রাসীরা ভীতু কাপুরুষ, ভয় না পেয়ে তাদের নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান সৈয়দ আশরাফের। জামায়াতের সঙ্গে সম্পর্ক গড়ছে ক্ষমতাসীনরা, অভিযোগ হান্নান শাহর। জঙ্গিবাদ মোকাবেলায় সমন্বিত কর্মকৌশল আর রাজনৈতিক ঐক্যমত্য চান বিশিষ্টজনেরা। জনমত তৈরির আহ্বান এইচটি ইমামের। জামায়াতকে নিষিদ্ধের দাবি কয়েকটি ইসলামিক দলের। কেরানীগঞ্জের নতুন কারাগারে বন্দীরা আগের চেয়ে ভালো আছেন, জানিয়েছেন কারা কর্তৃপক্ষ। কারাগার স্থানান্তরে মিশ্র প্রতিক্রিয়া পুরান ঢাকাবাসীর, কেউ খুশি, কারো মাথায় হাত। শুনছিলেন পায়োনিয়ার ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চায়ের সাথে সেরাটা। এবারে বিস্তারিত। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সবচেয়ে খারাপ অবস্থায় কুড়িগ্রাম, জামালপুর এবং গাইবান্ধার জনপদ। কুড়িগ্রামে বন্যার পানিতে ডুবে মারা গেছে 2 শিশু। রেললাইন ডুবে যাওয়ায় বন্ধ রয়েছে জামালপুর দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল। বন্ধ রয়েছে জামালপুর সরিষাবাড়ির সড়ক যোগাযোগও। সব মিলে দেশের বিভিন্ন জেলায় পানিবন্দী প্রায় 15 লাখ মানুষের দুর্ভোগ চরমে। ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে বেশ কিছু জেলায়। ভারত থেকে আসা পাহাড়ি ঢলে কুড়িগ্রামের নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলার 73টি ইউনিয়নের 57টি বানের পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী 6.5 লাখ মানুষ। রৌমারী ও রাজীবপুর উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সরকারি বেসরকারি ত্রাণ তৎপরতা নিয়ে অভিযোগ করেছেন দুর্গতরা। সরকারি বরাদ্দ সীমিত পাওয়া হয়েছে, কেউ পাচ্ছে কেউ পায় নাই। সকালে সিঁড়ে খাওয়া আছে, খাওয়া দাওয়া তো আল্লাহ ভরসা, কেন করি একবেলা হয় একবেলা নাই। শুক্রবার রাতে গাইবান্ধায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 300 মিটার ধসে গেছে। নতুন করে প্লাবিত হয়েছে 30টি গ্রাম। এ সময় 20 থেকে 25টি ঘরবাড়ি ও গবাদি পশু বানের পানিতে ভেসে যায়। স্থানীয় প্রশাসনের সহায়তায় আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে নেওয়া হয়। বাড়ি আছে তো ওখানে দেখলাম যে কয়েকজন লোক লাইট মারতেছিল, আর কতজন লোক ওইভাবে নির্দিষ্ট করে তো বলা যাবে না। আমাদের প্রথম পদক্ষেপ হচ্ছে যে লোকজনগুলোকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা। আমরা সঙ্গেই আমরা 5টি ফ্ল্যাট শেল্টার আমরা খুলে দিয়েছি। জামালপুরে যমুনার পানি বিপদসীমার 117 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বন্যায় পানিবন্দী হয়ে পড়েছে জেলার 5.5 লাখ মানুষ। রেললাইন ডুবে যাওয়ায় জামালপুর দেওয়ানগঞ্জ ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার 7 উপজেলার ঘরবাড়ি ও ফসলি জমি। খাদ্যের অভাবে সীমাহীন দুর্ভোগে পড়েছে দুর্গতরা। গরু বাছুর পালা খুব মুশকিল, আমাদের লোক নেই, বাজার করা খুব মুশকিল। আর বসে খাওয়া দাওয়া পোলাপান খুব কষ্টে আছে। অব্যাহতভাবে পানি বেড়ে মাদারীপুরের শিবচরে পদ্মা নদীর পানি বিপদসীমার 70 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 4টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী। সেখানে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বন্যার পানিতে ডুবে জেলার উল্লাপাড়ায় এক শিশুর মৃত্যু হয়েছে। জেলার 7টি উপজেলার প্রায় 3 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। হুমকির মুখে রয়েছে শহররক্ষা বাঁধ সহ বিভিন্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। বন্যায় ডুবছে, ধান ডুবে গেছে, পাট ডুবে গেছে, ঝুমসা ডুবে গেছে, মানে যে আবাদ বসে আমার সবই চলে গেছে। বগুড়ার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ঝুঁকির মুখে পড়েছে জেলার সোনাতলা, সারিয়াকান্দি ও ধুনট উপজেলার 3টি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দেখা দিয়েছে পানিবাহিত রোগ। নষ্ট হয়ে গেছে প্রায় 25,000 বিঘা আমন ও সবজি ক্ষেত। ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পানিবন্দী রয়েছে 50,000 মানুষ। এসব এলাকায় 28টি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। আমাদের ঘরে পানি, নদী দিয়ে জাহাজ যায়, ঢেউতে দরজা ভাঙিয়ে যায়, বেড়া ভাঙিয়ে যায়, বাচ্চা কাচ্চা নিয়ে সব রাস্তায় উঠছে, গরু ছাগল ওই যে রাস্তায় বান্ধা। এছাড়া ব্রহ্মপুত্র ও দশানী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় শেরপুর সদর উপজেলার 5টি ইউনিয়নের 30টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তলিয়ে গেছে ফসলি জমি। দেখুন তো তরকারি সব তলে, পানির তলে আমরা খুব ডাহাতে হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। মোরশাদা রাসেল, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
এদিকে বন্যায় এ পর্যন্ত 14 জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে দুর্যোগ এবং ত্রাণ মন্ত্রণালয়। বৃষ্টি না হলে 2-1 দিনের মধ্যে বন্যা পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছে ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা সচিব। তবে পানি নেমে যাওয়ার সময় নতুন করে আরও 5টি জেলা প্লাবিত হবার আশঙ্কা রয়েছে। ত্রাণ বিতরণে অনিয়ম হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। বন্যার্তদের সাহায্যে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এবং ত্রাণ মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। রাজধানীর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রে সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের বন্যায় 16 জেলার 59টি উপজেলার 3,93,496টি পরিবার আক্রান্ত হয়েছে। পানিবন্দী প্রায় 15 লাখ মানুষের মধ্যে এ পর্যন্ত 14 জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে জামালপুরে 7 জন, বাকি 7 জন রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার। তবে বন্যা আক্রান্তদের জন্য ত্রাণ সহায়তার কমতি নেই বলে দাবি করেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী। আমাদের মন্ত্রণালয় থেকে প্রত্যেক ডিসি ইউনিয়নকে নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে সেই জায়গায় আশ্রয় কেন্দ্রে নিয়ে উঠানো এবং যতদিন পর্যন্ত পানি না নামবে ততক্ষণ পর্যন্ত তাদের সেখানে থাকা খাওয়ার আমরা ব্যবস্থা করব। এই সমস্যা জাতীয় সমস্যা, এই সমস্যা সবার, এই বানবাসে মানুষকে পাশে দাঁড়াবার জন্য দল মত নির্বিশেষে সবাইকে আসার জন্য আমি সবিনয়ে অনুরোধ করি আপনাদের মাধ্যমে। এদিকে পর্যাপ্ত ত্রাণ রয়েছে উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা সচিব বলেছেন, বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তায় অনিয়ম হলে ব্যবস্থা নেওয়া হবে। যদি সুনির্দিষ্টভাবে বলেন যে কোন জেলায় এই তথ্য আপনার কাছে আছে তাহলে আমরা ব্যবস্থা নেব। এখন আমাদের সবকটা নদীর পানি কমার দিকে, আমাদের আত্মবিশ্বাস 1-2 দিনের মধ্যে এটা অনেক হবে। আবার সেটা যখনই পানিটা যাচ্ছে, এখন নতুন করে ধরেন আবার আমাদের রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, এটা আপ টু বঙ্গোপসাগরে যাওয়া পর্যন্ত বরিশাল, চাঁদপুর এই এলাকাগুলোকে আবার প্লাবিত করছে। বন্যার্তদের চিকিৎসা ও পুনর্বাসনে মেডিকেল টিমের পাশাপাশি তদারকি জোরদার করা হয়েছে বলেও জানান তারা। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। নদীর পানি বৃদ্ধি এবং প্রবল স্রোতের ফলে মানিকগঞ্জের পাটুরিয়ার দৌলতদিয়া নৌরুটে বিঘ্নিত হচ্ছে ফেরি চলাচল। এতে ঘাট এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট। ভোগান্তিতে এই রুটে চলা 21টি জেলার যাত্রী এবং শ্রমিকরা। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, নদীতে প্রবল স্রোত এবং পানি বৃদ্ধির ফলে ঘাটের পন্টুনগুলো বারবার উঁচু করে স্থাপন করতে হচ্ছে। অন্যদিকে প্রবল স্রোতের ফলে সকাল 8:30 থেকে কয়েকটি ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া 3টি ফেরি বিকল রয়েছে। এতে উভয় ঘাট এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পাটুরিয়া ঘাট এলাকায় আটকা পড়ে ছোট বড় পণ্যবাহী ট্রাক সহ 4 শতাধিক যানবাহন। ভয় না পেয়ে জঙ্গিদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনারে যুবলীগের সন্ত্রাস এবং জঙ্গিবাদ বিরোধী সমাবেশে আহ্বান জানিয়েছেন তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে, কোনো বাধাই এই অগ্রযাত্রা রুখতে পারবে না। আশরাফ বলেছেন, যারা ধর্মের নামে মানুষ মারলেই মনে করে ইসলাম প্রতিষ্ঠিত হবে, তারা আসলে ভীতু এবং কাপুরুষ। এদিকে দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় বিকেএমএ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, কল্যাণপুরের অভিযানে নিহত জঙ্গি কিনা এ ব্যাপারে যারা সন্দেহ প্রকাশ করেছে তারাই এই জঙ্গি এবং সন্ত্রাসের পক্ষে। মন্ত্রী বলেন, যারা 2013 সালে জঙ্গি তৎপরতা চালে ব্যবসা বাণিজ্যের ক্ষতি করেছে, 2014 সালে নির্বাচনে অংশ না নিয়ে আইন প্রয়োগকারী সংস্থার 24 জন সদস্যকে হত্যা করেছে এবং 2015 সালে 93 দিন আগুন সন্ত্রাস করেছে, তারাই এখন এইসব কার্যকলাপ করে সরকারের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তবে এরা কোনোদিনই সফল হবে না। সরকার জামায়াতকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আসম হান্নান শাহ। নিষিদ্ধের কথা বলে সরকারি দলের নেতারা জামায়াতের সঙ্গে সম্পর্ক করছে বলে মন্তব্য করেছেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের এক আলোচনায় হান্নান শাহ এসব কথা বলেন। তিনি অভিযোগ করেছেন, জনগণের ভোটের অধিকার দেবে না সরকার, এক ইস্যু থেকে অন্য ইস্যুতে জনদৃষ্টি ফেরানো হচ্ছে। নির্বাচনের নামে প্রহসনের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন তিনি। জঙ্গি এবং উগ্রবাদ মোকাবেলায় জাতীয় ঐক্য গড়তে বেগম জিয়ার আহ্বানে সাড়া না দেয় সরকারের সমালোচনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য। হাইকোর্টের মামলা হয়ে গেছে, জামাত নির্বাচন করতে পারবে না, প্রতীক পাবে না, তাদের নিবন্ধন বন্ধ হয়ে গেছে। তাহলে আপনারা এত চিন্তা করেন কেন? মিটিং করে বলেছিলেন যে জুন মাসের মধ্যে, যে জুন পার হয়ে গেল, তাদেরকে নিষিদ্ধ করবেন। কই? তাহলে বোঝা গেল এরাও এই জামাত কার্ড রাজনৈতিক কার্ড হিসেবে খেলছে। আওয়ামী লীগের ঘরানার কতগুলি মানুষ জামাতে ইসলামের সাথে ওই
আত্মীয়তা করেছেন ওইটাও একটু বেঁচে রেখেছেন। জঙ্গি ও সন্ত্রাসীরা যেন ছাত্রলীগ কিংবা যুবলীগে ভিড়তে না পারে সেজন্য নেতাকর্মীদের ডাটাবেস তৈরির কথা ভাবছে ক্ষমতাসীন দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা। এমনকি দলের নেতাকর্মীদের ওপর মনিটরিং জোরদার করার পাশাপাশি নতুন কমিটি দেবার ক্ষেত্রে আরও সতর্ক থাকবেন বলেও জানিয়েছেন তারা। গুলশানে জঙ্গি হামলার পর সন্ত্রাসী ও তাদের মদতদাতাদের ধরতে সারা দেশে চলছে পুলিশের সন্ত্রাস বিরোধী যৌথ বাহিনীর বিশেষ অভিযান। মঙ্গলবার কল্যাণপুরের একটি বাড়িতে অভিযানে নিহত হয় 9 জন। নিহত জঙ্গিদের বয়স 20 থেকে 30-এর মধ্যে। বয়সের সুযোগ নিয়ে জঙ্গিদের সরকারি দলের অঙ্গ ও সহযোগী সংগঠনে আশ্রয় নেওয়ার সুযোগ থাকলেও সংগঠনগুলোর শীর্ষ নেতারা বলছেন সে বিষয়ে সতর্ক আছেন তারা। যুবলীগে ঢুকে তো তার কোনো কর্ম নাই, যুবলীগকে তাকে বাঁচাতে পারবো? ডাটাবেস এখন তো খুব ইজি কাজ, এটা তো সংগ্রহ করা খুব ইজি কাজ। ডাটাবেসগুলো এগুলো তো অবশ্যই আছে। আমাদের তো এটা মনিটরিং আছে এবং আমরা যে নেতাকর্মী বিভিন্ন ইউনিটে বানাই, আমরা কিন্তু এনএসআই, ডিজিএফআই বিভিন্ন সার্ভের মাধ্যমে, পুলিশি তদন্তের মাধ্যমে তারপরে কিন্তু আমরা সেই নেতা সিলেকশনে যাই। নেতারা জানান দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশে জঙ্গি বিরোধী প্রচারণায় অংশ নিচ্ছে যুবলীগ ও ছাত্রলীগ। আমাদের কাজটা হচ্ছে যে মূলত জনমত সৃষ্টি করা, মানুষকে সত্য মিথ্যার প্রভেদগুলো বুঝিয়ে দেওয়া। জনমত সৃষ্টি যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা সত্যিকার অর্থে বাস্তবায়ন হচ্ছে। আমরা সিরিজ প্রোগ্রাম দেব, ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে আমরা প্রোগ্রাম করব জঙ্গিবাদ বিরোধী। কিন্তু আমাদের এই বাংলাদেশ ছাত্রলীগের সেই প্রোগ্রাম কিন্তু থেমে নেই। আমরা প্রোগ্রাম করছি বিভিন্ন জেলায়, প্রত্যেকটি জেলায় আমাদের প্রোগ্রাম হয়েছে জঙ্গিবাদ বিরোধী। ঢাকা শহরে প্রোগ্রাম হচ্ছে প্রতিনিয়ত। জঙ্গি বিরোধী জনমত তৈরিতে তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন সংগঠনগুলোর শীর্ষ নেতারা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। জঙ্গিবাদ মোকাবেলায় সমন্বিত কর্মকৌশল তৈরি করা দরকার অভিমত বিশিষ্টজনদের। তারা বলছেন জঙ্গিবাদকে ভয় না পেয়ে রাজনৈতিক ঐক্যমত্য তৈরি করতে হবে। শিক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক এবং একমুখী করার সুপারিশও করেছেন তারা। সম্প্রতি গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলা ও কল্যাণপুরে পুলিশের অভিযানের পর সবাইকে ভাবিয়ে তুলছে কিভাবে এ ভয়াল থাবা থেকে তরুণ সমাজ ও দেশের মানুষকে রক্ষা করা যায়। রাজনৈতিক ফায়দা না নিয়ে সমন্বিত কর্মকৌশল প্রণয়নের মাধ্যমে জঙ্গিবাদকে সমূলে নির্মূল করার কথা বললেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। এটা শুধু সরকারের সমস্যা নয়, এটা কোনো দলের সমস্যা নয়, কোনো ব্যক্তির সমস্যা নয়, এটা জাতীয় সমস্যা। জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে আমরা সম্মিলিতভাবে সরকারি বেসরকারি উদ্যোগে আমাদের এর মোকাবিলা করতে হবে। এখন আমরা পারবো যদি আমরা নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেই যে জঙ্গিবাদকে আমরা প্রশ্রয় দিব না। এদিকে জঙ্গিবাদের শেকড় ও প্রতিকার বিষয়ে এক গোল টেবিলে আলোচকরা বলেন শুধু নিরাপত্তা বাহিনীর উপর নির্ভর করে জঙ্গি দমন সম্ভব নয়। মনে হয় ঠান্ডা মাথায় কাজ করার দরকার আছে, আর হার্ডওয়্যারের তো দরকার আছেই। আপনি শান্তিনিকেতনী স্টাইলে তো আর জঙ্গিকে মোকাবেলা করতে পারবেন না। তো হার্ডওয়্যার সফটওয়্যারের কম্বিনেশন আমি মনে করি আমাদের প্রাইমারিলি জানা দরকার এরা কিসের জন্যে মোটিভেটেড হচ্ছে। সেটা যদি জানতে পারি তাহলে আমি ওষুধটা বের করতে পারবো। বর্তমান পরিপ্রেক্ষিতে মাদ্রাসা বা ইংলিশ মিডিয়ামে তারা তাদের মতন করে পড়ায়, ও লেভেলে পড়ায়, আমাদের সিলেবাস না, মাদ্রাসাটা জাতীয় সিলেবাস না। সেই জন্য সরকারকে একটা, আমি এটাকে কি নাম দেবো, কোর সিলেবাস করতে হবে। মাদ্রাসা তাদের শিক্ষা থাকবে, কিন্তু এই কোর শিক্ষা কার্যক্রম যেটা সরকার করবে ওটাকে তার সঙ্গে পড়াতে হবে। ইংলিশ মিডিয়ামকে তাদের ও লেভেল এ লেভেল থাকবে, কিন্তু সেই সঙ্গে সরকারের দেওয়া কোর যে কারিকুলাম থাকতে হবে। আপনি 1600 স্থাপনা উঠিয়ে দিচ্ছেন গুলশান থেকে, বনানী থেকে, ধানমন্ডি থেকে। ইউ আর ক্রিয়েটিং প্যানিক। লেটস নট লিভ ইন প্যানিক, লেটস ফেস ইট যে আমাদের সমাজে একটা সমস্যা হয়েছে। হাউ টু ওভারকাম এই সমস্যা। কালকে চলে যাবে তা নয়, পরশু চলে যাবে তা নয়। এই সমস্যা সরকারের নয়, এই সমস্যা বেগম খালেদা জিয়ার নয়, এই সমস্যা আমাদের। ঠান্ডা মাথায় ধৈর্যের সহকারে হাউ টু কাউন্টার ইট। একটা অসুখ হয়েছে, ডায়াগনোসিস করতে হবে এবং এটা প্রতিকার নিতে হবে। জঙ্গিবাদ বিষয়ে মানুষকে ধর্মীয়ভাবে সচেতন করে তোলার উপর জোর দেন আলোচকরা। আহমেদ সরওয়ার, বাংলাভিশন, ঢাকা।
এদিকে মুক্তিযুদ্ধে জাতি যেমন সংগঠিত ছিল, জঙ্গিবাদ প্রতিহতেও তেমনি সবাই সমন্বিতভাবে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা এইচ.টি. ইমাম। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সেমিনার কক্ষে ইসলামের আলোকে জঙ্গি এবং সন্ত্রাস মোকাবেলায় করণীয় বিষয়ে কয়েকটি ইসলামিক দলের সঙ্গে গোল টেবিলে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা উপপরিষদের উদ্যোগে আয়োজিত এই গোল টেবিলে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামিক দলগুলোর নেতারা। ইসলাম শান্তির ধর্ম, এখানে কাউকে আঘাত করার কোনো সুযোগ নেই উল্লেখ করে আলেম সমাজকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন বৈঠকে যোগ দেয় নেতারা। একই সঙ্গে দল হিসেবে জামায়াতকে সম্পূর্ণ নিষিদ্ধের জোর দাবি জানানো হয়েছে। সামনে হচ্ছে জেএমবি আর হরকতুল জিহাদ যারা মানুষ মারছে, আর পিছনে হচ্ছে বিএনপি আর জামাত। আর এটিকে আন্তর্জাতিক ব্র্যান্ডিং করার জন্য বলা হয় আমরা আইএস। এটি একটি আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ বিধায় এটিকে এই আইএসের সার্টিফিকেশন দিয়ে এখানে আন্তর্জাতিক গোষ্ঠী যাতে নাক গলাতে পারে সেটি সুযোগ করে দেওয়ার যে চক্রান্ত, সেটির অংশ হিসাবে এটি করা হচ্ছে। মুক্তিযুদ্ধে যেমন আমরা জনযুদ্ধ পরিণত করেছিলাম, এবারেও আরেকটি দরকার, আরেকটি জনযুদ্ধ। এই যুদ্ধে সকলে সামিল হয়ে আমাদের আলেম সাহেবরা, আমাদের মুরব্বীরা, আমাদের শিক্ষকরা, আমাদের ছাত্ররা এবং সকলে মিলে যদি আমরা আন্দোলনে এবং মাঠে ঝাঁপিয়ে পড়ি, তাহলে এদেরকেও আমরা ঠেলে গুটিয়ে ওই 100 দিনের যেমন বন্ধ করেছিলাম, আমরা হেফাজত ইসলামেও তাদেরও যেমন শেষ ঠেলে দিয়েছিলাম, এটিও এবারেও পারবো। কেরানীগঞ্জের নতুন কারাগারে বন্দীরা আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির। রোববার থেকে বন্দীরা তাদের স্বজনদের সঙ্গে দেখা করতে পারবেন বলেও তিনি জানিয়েছেন। এদিকে স্থানান্তরের খবর না জানার ফলে শনিবারও বন্দীদের সঙ্গে দেখা করতে ঢাকার কারাগারের সামনে ভিড় করেছিলেন অনেকেরই স্বজন। আর কারাগার স্থানান্তরিত হওয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে পুরান ঢাকাবাসী। কেউ খুশি, কারো আবার মাথায় হাত। ষাটোর্ধ্ব পরিতোষ মণ্ডল পুরান ঢাকার জেলখানার সামনে রাস্তার পাশে প্রায় 30 বছর ধরে জুতা সেলাইয়ের কাজ করে আসছেন তিনি। কারাগার স্থানান্তরিত হওয়ায় রোজগারে ভাটা পড়েছে তার। গেছে লোকজন এখান থেকে ব্যবসা বাণিজ্য অনেক খারাপ হইব না। কারাগার স্থানান্তরিত হওয়ায় একদিকে যেমন অনেক ব্যবসায়ী শঙ্কিত, অন্যদিকে আবার অনেকের কাছে তা খুশির খবর। পূর্ণাঙ্গ একটা পার্ক করে দেওয়া যায়, তা আমার মনে হয় অনেকটাই ভালো হবে। এই জায়গাটা যদি রাস্তাঘাট বড় হয় তাহলে পুরান ঢাকার মানুষ একটু যাতে একটু সুবিধা হবে। এখন তো কিছু করার নাই, যেটা ভাগ্য আছে সেটাই হবে। কারাগার স্থানান্তরের পরও শনিবার সকাল থেকে পুরান ঢাকার কারাগারের সামনে ভিড় করেন বন্দীদের স্বজনরা। দূর দূরান্ত থেকে আসা এসব মানুষ জানতেন না বন্দী স্থানান্তরের খবর। কিছুদিন আগে আছি কইছে নিবো কইছে, তার ডেট দেন আর কি অনেক এখন নিচে লয়ে গেছে। বাড়িতে তাইছি আমরা জানলে তো স্বার্থ জানি না আমরা। তবে সিনিয়র জেল সুপার জানান 1 মাস আগে বন্দীদের জানানো হয় কারাগার স্থানান্তরের খবর। প্রশাসনিক স্বার্থে আজকের দিন শুধু বন্ধ থাকবে, কালকে থেকে যথারীতি বন্দীরা তাদের আত্মীয় স্বজনের সাথে সাক্ষাৎ করতে পারবে। বন্দিশূন্য পুরান ঢাকার কারাগারের জায়গাটিতে জাদুঘর এবং বিনোদন কেন্দ্র গড়ে তোলা হবে বলে জানান আইজি প্রিজন। কনভেনশন সেন্টার থাকবে, কিছু ডিপার্টমেন্টাল স্টোর থাকবে এবং কিছু ওপেন থিয়েটার থাকবে এবং খেলাধুলারও ব্যবস্থা থাকবে, আবার খোলামেলা হাঁটা চলারও ব্যবস্থা থাকবে। ঐতিহ্যবাহী এই কারাগারকে নিজেদের অহংকারী মনে করেন পুরান ঢাকাবাসী। 1788 সালে একটি ক্রিমিনাল ওয়ার্ড চালুর মাধ্যমে যাত্রা শুরু হয়েছিল নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় এই কারাগারটির। কেরানীগঞ্জের সকল বন্দীদের স্থানান্তরের মাধ্যমে শেষ হলো এই কারাগারটির অধ্যায়। বহু কীর্তিমানের স্মৃতি বিজড়িত এই কারাগারটির স্থান এখন ইতিহাসের বুকে। এদিকে স্থানান্তরিত 6511 বন্দী নতুন কারাগারে আগের চেয়ে ভালো আছেন বলে জানিয়েছেন সিনিয়র জেল সুপার। শনিবার কারা স্টাফদের কিছু জিনিসপত্র নেওয়া হয় নবনির্মিত কারাগারে। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী ডামাডোলের মধ্যে ওয়াশিংটন রাজ্যের একটি পার্টিতে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে অন্তত 3 জন। এদিকে হ্যাকিংয়ের শিকার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিন্টনের প্রচারণা সাইট। এজন্য রাশিয়াকে দুষছেন মার্কিন নিরাপত্তা প্রযুক্তিবিদরা। এতে কেবল মার্কিন নির্বাচনই নয়, দেশটির জাতীয় নিরাপত্তা হুমকিতেও পড়েছে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। Russia, if you're listening, I hope you're able to find the 30,000 emails that are missing.
এভাবেই ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিন্টনের ইমেইল হ্যাকের আহ্বান জানিয়েছিলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এর দুদিন পর সত্যি হ্যাক হলো হিলারির প্রচারণা সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন শুক্রবার হিলারি নির্বাচনী প্রচারণা কমিটির তথ্য ভাণ্ডার এবং ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির ওয়েবসাইটেও হামলা হয়েছে। আর হিলারির নির্বাচনী প্রচার কার্যালয় বলছে বিশ্লেষণধর্মী একটি ডাটা প্রোগ্রাম হ্যাক হলেও সুরক্ষিত আছে অভ্যন্তরীণ সিস্টেম। Hillary Clinton and Tim Kaine have already begun campaigning. এর আগে দলের জাতীয় কনভেনশনের ঠিক আগ মুহূর্তে জাতীয় কমিটির হ্যাক হওয়া ইমেল ফাঁস করা হয়। এই দুটি হ্যাকিং এর জন্যই মার্কিন গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা দায়ী করেছেন রাশিয়াকে। একই অভিযোগ ডেমোক্র্যাটদেরও। তারা বলছেন এটি ট্রাম্পের পক্ষে মস্কোর কারসাজি, তবে অভিযোগ অস্বীকার করেছে মস্কো। অবশ্য হ্যাকিং এ যেই জড়িত হোক, প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই ধরনের হামলা মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য বড় হুমকি মত বিশ্লেষকদের। এদিকে নির্বাচনী প্রচারণায় নেমে আবারও ইমেল ইস্যুতে হিলারি ক্লিন্টনকে আক্রমণ করলেন ডোনাল্ড ট্রাম্প। How do you lie to the FBI and now you're running for president? তবে ছাড়েননি হিলারিও, বলেন ট্রাম্পের গোঁড়ামি দম্ভের সাথে মার্কিন জনগণ পরিচিত নয়। I don't recognize the country that Donald Trump describes. অন্যদিকে নির্বাচনী আমেজের মধ্যে ওয়াশিংটনের সিয়াটলের উপকণ্ঠের একটি বাড়িতে অনুষ্ঠান চলাকালে বন্দুকধারীর হামলায় নিহত হয়েছে অন্তত 3 জন, আহত এক হামলাকারীকে আটক করেছে পুলিশ। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। নিচে গ্রেট ওয়াল সিনেমিক্স সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে থাকছে। বগুড়ার পীরগাছা কালী মন্দিরের পুরোহিত, তার ছেলে এবং মন্দিরের সেক্রেটারিকে হত্যার হুমকি দিয়ে আবার উড়ো চিঠি। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে 20 আগস্ট সারা দেশে অবস্থান কর্মসূচির ঘোষণা তেল, গ্যাস, খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির। আবারও স্বাগত বাংলাভিশন সংবাদে। আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে বগুড়ার পীরগাছা কালী মন্দিরের পুরোহিত, তার ছেলে এবং মন্দিরের সেক্রেটারিকে। জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। সকালে পীরগাছা বাজারের কালী মন্দিরের প্রবেশ পথে চিঠিটি পড়ে থাকতে দেখেন মন্দিরের পুরোহিত মৃণাল কান্তি ভাদুরী। 15 দিনের মধ্যে তাকে, তার ছেলে মিলন কান্তি ভাদুরী এবং মন্দিরের সেক্রেটারি উজ্জ্বল চন্দ্র সরকারকে হত্যার হুমকি আছে এই চিঠিতে। এ সময় সেখান থেকে আশরাফুল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। 27 জুলাইও মন্দিরের পুরোহিতকে হত্যার হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়েছিল। এ ব্যাপারে থানায় একটি জিডি করা হয়েছে। তোর বাবা ও ছেলেকে আমরা টার্গেট করে রাখিছি। ঝিনাইদহের শ্যামানন্দ রায়ের পরে তোর পালা ছিল, কিন্তু এখনো আছে। তোরা বাপ ছেলে যা খাওয়ার ইচ্ছা হয়, মনে যা খাবার ইচ্ছা হয় খায়নি, তোদের কেউ রক্ষা করতে পারবে না। আগামী 20 আগস্ট সারা দেশে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ এবং বিদ্যুৎ বন্ধ রক্ষা জাতীয় কমিটি। রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে এই কর্মসূচি ঘোষণা দেওয়া হয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে কমিটির সদস্য সচিব ডক্টর আনু মোহাম্মদ জানান, 20 আগস্ট সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান করে সমাবেশ, আলোচনা সহ বিভিন্ন কর্মসূচি পালন করবেন তারা। এছাড়া পুরো আগস্ট মাস রামপালের আশেপাশের এলাকায় সমাবেশ, আলোচনা এবং ওয়ার্কশপ করবেন তারা। আগস্ট মাসে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। 28 জুলাই সমাবেশে পুলিশি হামলার প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন তিনি অভিযোগ করেন, পৃথিবীতে একজন নিরপেক্ষ পরিবেশ বিজ্ঞানী পাওয়া যাবে না যিনি বলবেন রামপাল বিদ্যুৎ প্রকল্প করলে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। দিনব্যাপী অবস্থান কর্মসূচি 20 আগস্ট শনিবার এবং ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল 10টা থেকে দিনব্যাপী অবস্থান কর্মসূচি হবে। সেইখানে বক্তৃতা হবে, সেখানে বিজ্ঞানীদের বিশ্লেষণ হবে, সেখানে বিভিন্ন তথ্য যুক্তি দিয়ে মানুষের মধ্যে বিষয়টাকে উপস্থাপন করা হবে। আগামী 2 বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ এবং সাংবাদিকতা এলুমনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করা হয়েছে। এতে সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান সভাপতি এবং সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ৪১ জন সদস্যের এই কমিটি ঘোষণা করেছেন প্রধান তথ্য কমিশনার এবং বিভাগের সাবেক শিক্ষক ডক্টর গোলাম রহমান। এর আগে সকাল 10:30টায় শুরু হয় এলামনাই অ্যাসোসিয়েশনের ৭ম বার্ষিক সাধারণ সভা। সভার উদ্বোধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিভাগের সাবেক শিক্ষার্থী ম শরীফুন সিদ্দিক। এতে গত 2 বছরের সাংগঠনিক কার্যক্রম এবং আয় ব্যয়ের হিসেব উপস্থাপন করে কমিটির সদস্যরা। আবারও নিচ্ছে গ্রেট ওয়াল সিরামিক সংবাদ বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে যা থাকবে। ভারতের বিহার এবং আসামে বন্যায় এ পর্যন্ত 53 জনের মৃত্যু, বন্যা দুর্গত অন্তত 40 লাখ। বাংলাদেশের পেস বোলিংয়ের উন্নতিতে আকিব জাবেদের কাজ শুরু। বিশ্ব ক্রিকেটে পেস বোলিংয়ে টাইগারদের অন্যতম শক্তি হয়ে ওঠার আশাবাদ। আরও একবার স্বাগত জানাচ্ছি বাংলা ভিশন সংবাদে। শুরুতেই আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ভারতের বিহার এবং আসামে বন্যায় এ পর্যন্ত 53 জনের মৃত্যু হয়েছে। রাজ্য দুটিতে বন্যায় আক্রান্ত লোকের সংখ্যা অন্তত 40 লাখ। এছাড়া উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক এবং মুম্বাইয়ের বেশ কিছু এলাকায় বন্যার পানি বেড়েছে। শনিবার দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বন্যা কবলিত আসামের বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তিনি বন্যার্তদের সাহায্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। বন্যার পানিতে তলিয়ে গেছে রাজ্যটির 22 জেলায় ৩,৩০০ গ্রামের কয়েক লাখ ঘরবাড়ি। মারা গেছে 27 জন, আক্রান্ত হয়েছে প্রায় 18 লাখ। বন্যায় 26 জনের মৃত্যু হয়েছে বিহারে। রাজ্যটিতে বন্যাক্রান্ত লোকের সংখ্যা 25 লাখ ছাড়িয়েছে। পানিতে ডুবে ফসলি জমি নষ্ট হয়েছে উত্তরপ্রদেশ, কর্ণাটক এবং তামিলনাড়ুতে। উত্তরপ্রদেশের 41টি রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। অবিরাম বৃষ্টিতে বেড়ে গেছে নদীর পানি। উত্তর পশ্চিম তামিলনাড়ুর বন্যার পানি তেড়ে যাচ্ছে বেঙ্গালুরুর দিকে। বন্যার পানিতে ডুবে গেছে রাস্তাঘাট সহ মুম্বাইয়ের বেশ কিছু এলাকা। এবার ক্লেমন খেলার সংবাদ। ক্রিকেট। কয়েক বছরের মধ্যে বিশ্ব ক্রিকেটে পেস বোলিংয়ে বাংলাদেশ অন্যতম শক্তি হয়ে উঠবে, এই আশাবাদ আকিব জাবেদের। বিসিবির হাই পারফরমেন্স কোচিংয়ের বিশেষজ্ঞ কোচের দায়িত্ব নিয়ে বোলারদের গতি বাড়াবার দিকে গুরুত্ব দিচ্ছেন এই পাকিস্তানি পেসার। 7 দিনের খণ্ডকালীন দায়িত্বে বিসিবির একাডেমি মাঠে জাতীয় দলের 9 জন এবং হাই পারফরমেন্স ইউনিটে থাকা 17 জন পেসারদের নিয়ে কাজ শুরু করেছেন আকিব জাবেদ। প্রথম দিনে পেসারদের মানসিক দিক, টেকনিক এবং ট্যাকটিক্সের উপর গুরুত্ব দিয়ে করিয়েছেন অনুশীলন। সময় মাত্র 7 দিন, কিন্তু এই অল্প দিনেই বাংলাদেশের পেসারদের মানসিক শক্তি বাড়াতে চান আকিব জাভেদ। ফাস্ট বোলারদের সাফল্যের পেছনে মানসিক শক্তি খুবই গুরুত্বপূর্ণ। সেজন্য এক্ষেত্রে উন্নতিকে বড় করে দেখছেন 185টি আন্তর্জাতিক ম্যাচ খেলা পাকিস্তানি এই সাবেক পেসার। বিসিবি একাডেমি মাঠে প্রশিক্ষণের প্রথম দিনে বোলারদের ও দলের কোচদের সাথে বোলিংয়ের উন্নতির কৌশল নিয়ে আলোচনা করেছেন তিনি। হাতে কলমে বোলারদের শিক্ষা দেন বিভিন্ন টেকনিক বিষয়ে। অনুশীলনে গুরুত্ব দিচ্ছেন বোলারদের মানসিকতা, রান আপ, ডেলিভারি, বল ছাড়ার পর সহ গতি বাড়ানোর দিকে। বোলারদের গতি 5 থেকে 6 কিলোমিটার বাড়াতে যে সকল প্রক্রিয়া রয়েছে আমি তা শেখাবো। এজন্য প্রয়োজনীয় দিকগুলো আমি ধরিয়ে দেব। 3টি জিনিস খুব গুরুত্বপূর্ণ: একজন পেসারের মানসিক দিক, টেকনিক ও ট্যাকটিক্স। অনুশীলনের স্বল্প সময় নিয়ে আকিব জাভেদ বলেন, বোলারদের নতুন করে শেখানোর কিছু নেই, শুধু তাদের গতি 5-6 কিলোমিটার বাড়াতে বোলিংয়ের প্রয়োজনীয় প্রক্রিয়া দেখিয়ে দিচ্ছেন তিনি। এইচপি ইউনিটের 17 পেসার ছাড়াও জাতীয় দলের 9 পেসারকে নিয়ে কাজ করবেন আকিব। 6 দিন খুব কম সময় না, আর আমাকে একেবারে প্রথম থেকে শুরু করতে হবে না। বোলিংয়ে ভালো করার নির্দিষ্ট কিছু প্রক্রিয়া আছে,
আমি এই সময়ে বোলারদের এসব প্রক্রিয়ার সঙ্গে পরিচয় করিয়ে দেব, যাতে তারা তাদের বোলিংয়ে গতি বাড়াতে পারে। ভালো মানের পেস বলার পেতে তরুণদের সামনে রোল মডেল থাকা জরুরি মনে করছেন আকিব জাভেদ। উদাহরণ হিসেবে তুলে ধরেন নিজ দেশের রোল মডেল ইমরান খানকে, যাকে আদর্শ হিসেবে নিয়ে পাকিস্তানি অনেক পেসার হয়েছেন বিশ্বসেরা তারকা। মুস্তাফিজ, তাসকিন, রুবেলদের পথ অনুসরণ করে কয়েক বছরের মধ্যেই বাংলাদেশেও ভালো মানের ফাস্ট বোলার তৈরি হবে বিশ্বাস আকিব জাভেদের। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সংবাদ সবার আগে জানতে গ্রামীণ ফোন, বাংলা লিংক এবং এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।